আজকে প্রিজমের পরবর্তী অংশটা শুরু করলাম। এখানে হচ্ছে এখন আমরা এর আগে ন্যূনতম চ্যুতিকোণের ব্যাপারটা দেখে নিয়েছি, তার সম্পর্কটাও কি হতে পারে দেখেছি। আজকে আমরা যে বিষয়টা পাচ্ছি যে প্রিজম থেকে আপতন কোণের কোন সীমাস্থ মানের জন্য আলোকরশ্মি বেরোবে না। এই হচ্ছে আমার প্রিজমটা, এর প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব এটা। এখন আমি যদি আপতিত রশ্মি যে কোনো কোণে ফেলি, তার মানে উল্টো পৃষ্ঠ দিয়ে আলোকরশ্মি পাবো যে কোনো আপতন কোণের জন্য, তার কোনো নিশ্চয়তা নেই। আপতিত আলোকরশ্মির এই আপতন কোণটা এই মুহূর্তে ধরো I1। যদি আপতিত রশ্মির ক্ষেত্রে এই আপতন কোণটা ক্রমাগত বাড়াতে থাকি, বাড়াতে বাড়াতে কোন সীমাস্থ মানে পৌঁছালে, অর্থাৎ সর্বোচ্চ আপতন কোণের কোন সর্বোচ্চ মানে পৌঁছালে দ্বিতীয় পৃষ্ঠ থেকে আলোকরশ্মি বেরোবে না। এখন দেখো, এই দ্বিতীয় পৃষ্ঠ থেকে আলোকরশ্মি বেরোবে না এই কথাটা কেন বলছি না, দেখো যদি আমি I1 বাড়াই তাহলে R1 বাড়বে। R1 যদি বাড়ে, এখন R1 আর R2 তো এই প্রতিসারক কোণের সমষ্টির সমান, মানে A = R1 + R2। তাহলে এবার তুমি একবার ভেবে দেখো, A = যদি R1 + R2টা হয়, তাহলে এখানে প্রিজমের ক্ষেত্রে এটা নির্দিষ্ট। তাহলে তুমি যদি ক্রমাগত I1 বাড়াতে থাকো, তাহলে এখানে R1ও বাড়বে, তাহলে উল্টো দিকে R2 কমবে। তাহলে R2 আবার যদি স্যার I1 কমাতে থাকি, কমাতে কমাতে কত করতে পারো, কত কমাতে পারো, লম্বভাবে আপতিত করতে পারো, I1 সর্বনিম্ন মান 0 করতে পারো। তা যদি করো তাহলে R1 বাড়বে, R1টা কমবে, I1 কমলে R1 কমবে, আর ফলশ্রুতি R2 বাড়বে। এখন R2টা যদি বাড়তে বাড়তে এই কাছ থেকে বাতাসে নির্গত হবার জন্য যে আপতন কোণ, সেই R2টা θc এর যদি সমান অথবা তার থেকে বেশি হয়, তাহলে আলোকরশ্মি সমান হলে তো আলোকরশ্মির দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে বেরোবে, I2টা 90° হয়ে যাবে। আর R2টা যদি দুই মাধ্যমের সংকট কোণ অপেক্ষা বেশি হয়ে যায়, তাহলে আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। এখন আমরা চেয়েছি I1 আর I2 এর সেই সীমাস্থ মানটা কোথায়, কিভাবে পেয়েছি দেখো। প্রথমে আমাদের গতানুগতিক যে আইডিয়া sin θc = 1/μ। আচ্ছা, এই মিউটা কি? কাছ থেকে আলোকরশ্মি যখন বাতাসে প্রতিসৃত হতে চাইছে, সেই সময় সংকট কোণের হিসেবটা। মিউটা কি? বাতাস সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, আর এই সম্পর্ক তো তুমি আগেই পেয়েছো। সেই সঙ্গে আমি cos θc এর সম্পর্কটাও এখানে করে রেখেছি। এবার দেখো, I1 কোণে আপতিত হয়েছে, R1 কোণে প্রতিসৃত হচ্ছে, তাহলে মিউ = কি? sin I1/R1, আর এখানে A = R1 + R2 লিখেছি। এই লাইনটাকেই আমি একটু বিস্তারিতভাবে লিখছি, sin I1 = মিউ sin। আচ্ছা, এবার R1 এর জায়গায় কি লিখেছি দেখো, R1 এর জায়গায় A - R2, তাহলে A - R2। এখন আলোকরশ্মি দ্বিতীয় পৃষ্ঠ দিয়ে বেরোবে না, কখন? যদি R2টা θc তার সমান অথবা তার থেকে বেশি হয়। তাহলে R2টা আমি θc ধরেই করছি, যদি θc এর বেশি হয় অথবা তার সমান হয়, তাহলে ঘটনাটা আমরা পাচ্ছি এটা। θc হলে দেখো, সংকট কোণে আলোকরশ্মি পড়লে প্রতিসরণ কোণটা 90° হবে, দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে আলোকরশ্মিটা আসবে। তাহলে sin I1 = এই সম্পর্কটাকে বিস্তারিত আমি লিখেছি মিউ sin A cos C - cos A sin θc। এই যে θc সাইনের এতে A - B এর ফর্মুলায় ভেঙে দিয়েছি, এখান থেকে মানটা বসিয়েছি, বসিয়ে শেষ পর্যন্ত পেয়েছি এটা। তার মানে আমি যদি I1টাকে বাড়াতে থাকি, মানে এখানে ধরো বাড়ানো মানে কি, আমি এই তল ঘেঁষে ফেলতে পারি, এই তল ঘেঁষে ফেলা মানে I1টা 90°। তাহলে এই 90° থেকে আমি আর কত দূর পর্যন্ত যেতে পারি, তার মানে আলোক রশ্মি, তুমি একবার মাথায় রেখো, 0° কোণ, ধরো এ কোণটা 60°, কাছ থেকে বাতাসে সংকট কোণ 42°।
তাহলে এইবার দেখো R2টা 42 ডিগ্রির বেশি হলেই বা 42 ডিগ্রির সমান হলেই আলোক রশ্মি আর দ্বিতীয় পৃষ্ঠ থেকে পড়বে না। এখন তুমি একটা কথা মন দিয়ে ভাবো, যদি I1টা 90 ডিগ্রি হয়, অর্থাৎ আলোক রশ্মি এই প্রিজমের বিভেদ তল ঘেঁষে যদি পড়ে, I1টা যদি 90 ডিগ্রি হয়, তাহলে R2টা θc, মানে এটার মান কত হবে? 42 ডিগ্রি। এই R1 এর মানটা 42 ডিগ্রি হবে, তাহলে R2 এর মানটা কত হবে? 60 থেকে 42 বাদ দিলে 18 ডিগ্রি, তাহলে আলোক রশ্মি বেরিয়ে যাবে। এখন 90 ডিগ্রির পরিবর্তে এইভাবে আলোক রশ্মি পড়ার পরিবর্তে যদি ক্রমাগত আপতন কোণটা কমতে থাকে, একটা সময় আসবে যখন এই কোণটার মানটা একটা সুনির্দিষ্ট হলে এই R2টা তখন θc বা তার সমান হয়ে যাবে। ধরো না, আমি কথায় বলছি, এমন কোণে আলোক রশ্মিটা পড়লো, R1 এখন 18 ডিগ্রি, R2 42 ডিগ্রি, তাহলে আলোক রশ্মি আর এই পৃষ্ঠ দিয়ে বেরোবে না, এর গা ঘেঁষে বেরোবে। তার মানে আপতন কোণের এই যে মানটা, সর্বোচ্চ মান 90 ডিগ্রি, সর্বনিম্ন মানটা কত হলে আলোক রশ্মি জাস্ট বেরোবে, তার থেকে কম মান হলে আলোক রশ্মি আর বেরোবে না। তার থেকে কম মান হওয়া মানে R1 আরো কমে যাবে, R1 কমে যাওয়া মানে R2 বেড়ে যাবে। এখন R1 প্লাস R2 যদি 60 ডিগ্রি হয়, তাহলে R2 তো 42 ডিগ্রির বেশি হয়ে যাচ্ছে, তাহলে আলোক রশ্মি কি করে বেরোবে? তার মানে স্যার আপনি কি বলতে চাইলেন এই ইকুয়েশনটার মাধ্যমে? না, প্রিজমে আপতিত আলোক রশ্মির আপতন কোণ 90 ডিগ্রি থেকে কমতে কমতে কতটা পর্যন্ত গেলে আলোক রশ্মি বেরোবে, তারপর কি হবে স্যার? তারপর আরো কম আপতন কোণের জন্য আলোক রশ্মি আর প্রিজমের দ্বিতীয় পৃষ্ঠ থেকে বেরোবে না। এটা হলো তার ইকুয়েশন। তাহলে এটা দিয়ে অঙ্ক তোমায় করতে হবে। আমরা এরপর নেক্সট যেটা ভাবছি, এখানে একটা কথা ভাবো তো, প্রিজম তোমার হাতে ফিক্সড, নির্দিষ্ট প্রিজম তোমাকে বার করতে হচ্ছে। প্রিজমের দুই পাশের মাধ্যম স্থির থাকলে কত ন্যূনতম কত আপতন কোণে আলোক রশ্মি ফেললে দ্বিতীয় পৃষ্ঠ থেকে আলোক রশ্মি নির্গত হবে না। এবার আমরা দেখব যে আমি একটা নির্দিষ্ট আপতন কোণ বা আপতন কোণের রেঞ্জ বলে দেব, সীমাস্থ মান, তারপর যেন আলোক রশ্মি প্রিজমের পৃষ্ঠ থেকে না বেরোয়, অর্থাৎ প্রতিসারক কোণটা আমরা নিজেরা স্থির করে দেব। আচ্ছা, আমি কি বলতে চাইলাম, আমাকে এখানে এই প্রবলেমটায় প্রিজম দিয়ে দেওয়া হয়েছে, বলেছে এই নাও তোমার প্রিজম, এই প্রতিসারক কোণ স্থির, তুমি বের করো সীমাস্থ মান, কোণের মানটা ন্যূনতম কত হলে আলোক রশ্মি প্রিজম থেকে ঠিক বেরোবে। এবার ঘুরিয়ে কথাটা, তুমি বলছো আমার আপাতন কোণ এত, আপনি সেই অনুযায়ী প্রিজম তৈরি করে দেন বা প্রতিসারক কোণ যুক্ত প্রিজম আমার তৈরি করে দেন। তার মানে উল্টো কথা, আপতন কোণ আমি বলে দিচ্ছি, প্রতিসারক কোণ তোমায় নির্ণয় করতে হবে। লক্ষ্য করো, এখানে আমি সেই বিষয়টা দেখিয়েছি। তুমি বললে আমার আপতন কোণ হবে 0 ডিগ্রি, তাহলে প্রতিসারক কোণের মান কত হলে আলোক রশ্মি প্রিজম থেকে বেরোবে না? তা প্রিজম থেকে বেরোবে না যদি R2টা গ্রেটার দ্যান ইকুয়াল টু θc হয়। গ্রেটার দ্যান ইকুয়াল টু হলেই তল ঘেঁষে যাবে, গ্রেটার দ্যান θc হলেই আর বেরোবে না। আচ্ছা, লম্ব আপতনের ক্ষেত্রে I1 যদি 0 হয়, তাহলে R1ও তো 0। লক্ষ্য করো, এখন R1 প্লাস R2 সমান কি? A। তাহলে এইবার দেখো, আলোক রশ্মি প্রিজম থেকে বেরোবে না যদি R2 গ্রেটার দ্যান ইকুয়াল টু θc হয়। তাহলে R2 সমান এখানে যদি A হয়, তাহলে আমরা বলতে পারি A গ্রেটার দ্যান ইকুয়াল টু θc। তাহলে A আবার θc মানে কি? কাচের বাতাস সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক দিয়ে আমরা সম্পর্কটাকে লিখতে পারি এভাবে। তার মানে আমি লম্বভাবে প্রিজমে আলোক রশ্মি ফেলবো, কোনো আলোক রশ্মি যেন প্রিজম থেকে না বেরোয়, সেক্ষেত্রে প্রতিসারক কোণের মানটা হবে A ইজিক্যাল টু A গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইন ইনভার্স 1/μ। অপর দিকে হচ্ছে আপতন কোণের মানটা সর্বোচ্চ হবে কত না 90 ডিগ্রি। খেয়াল করো, আপতন কোণের মানটা এইটা বাড়াতে বাড়াতে আমি 90 ডিগ্রি করব, তাতে যেন আলোক রশ্মি না বেরোয়। আরে আলোক রশ্মি বেরোবে না, তার তো একটাই রাস্তা, R2টা যেন গ্রেটার দ্যান ইকুয়াল টু θc হয়। এখন তুমি ভাবো I1 কোণে এই 90 ডিগ্রি কোণে যদি আলোক রশ্মি এখানে পড়ে, I1টা তখন তো 90 ডিগ্রি, এই যে আপতন কোণটা 90 ডিগ্রি কোণে আলোক রশ্মিটা পড়লে আপতন কোণের মানটা তখন 90 ডিগ্রি, তাহলে স্বাভাবিকভাবে এই প্রতিসরণ কোণটা সেটাও θc এর সমান হবে। এবারে A ইজিক্যাল টু কি? R1 প্লাস R2। R1 তো এই 90 ডিগ্রি আপতন কোণে আলোক রশ্মি পড়লে R1টা তো θc হচ্ছে। আবার আলোক রশ্মি বেরোবে না যদি R2টা গ্রেটার দ্যান ইকুয়াল টু θc হয়, তাহলে এর মানটা কি দাঁড়ালো?
R1 এর জন্য থিটা সি পাবোই, আবার R2 এর জন্য যে মানটা হবে সেটা থিটা সি এর অর্থাৎ সংকট কোণের মাধ্যমদ্বয়ের সংকট কোণের সমান বা তার থেকে বেশি। তাহলে এদের যোগফলটা কি হতে হবে? এই যে এ, এই প্রতিসারক কোণটার মান 2 থিটা সি এর থেকে বেশি হতে হবে। তাহলে 90 ডিগ্রির জন্য যদি আলোক রশ্মি না পাই, তাহলে তুমি জেনে রাখো আপতন কোণের যে কোনো মানের জন্য আমরা কোনো আলোক রশ্মি প্রিজম থেকে পাবো না। তাহলে তার সম্পর্কটা হলো এটা। এটার ক্ষেত্রে তাহলে কি না, আলোক রশ্মি কেবলমাত্র লম্ব আপতনের ক্ষেত্রে পাবো না, বাকিদের ক্ষেত্রে পাবো না। বাকিদের ক্ষেত্রে R1টা তখন বড় হয়ে যাবে, R2টা তখন ছোট হয়ে যাবে। ভালো করে খেয়াল করো, অর্থাৎ আমি যদি প্রতিসারক কোণ এ দিয়ে, অর্থাৎ এ গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইন ইনভার্স 1/μ, বা ধরো নাও এ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/μ, এই প্রতিসারক কোণ যুক্ত একটা প্রিজম তৈরি করেছি। এই প্রিজমটা তৈরি করার পর তুমি বললে আমি লম্বভাবে আলোক রশ্মি ফেলবো না, আমি তির্যকভাবে ফেলবো। তুমি তির্যকভাবে ফেলা মানে I1 এর মানটা বেড়ে গেল। তখন তুমি একটা কথা মাথায় রেখো, I1 এর মানটা বেড়ে যাওয়া মানেই তখন কিন্তু R1ও বেড়ে যাবে, কিন্তু R2 ছোট হয়ে যাবে। এ যেহেতু নির্দিষ্ট, তখন কিন্তু আলোক রশ্মি বেরোবে। তার মানে লম্বভাবে আপতিত হওয়া ছাড়া অন্য যে কোনো কোণের জন্য আলোক রশ্মি প্রিজম থেকে নির্গত হবে। আর এখানে কি, এখানে তুমি সর্বোচ্চ কোণের জন্য আলোক রশ্মি যাতে বেরোতে না পারে সেই চেষ্টাটা করেছো। তাহলে সর্বনিম্ন কোণের জন্য কোণে আলোক রশ্মি ফেললে তাহলে এই প্রিজম থেকে স্যার বেরোবে? তার কি করে হয়? সর্বোচ্চের জন্য তুমি তো সেই শর্তটাকে প্রতিষ্ঠা করে ফেলেছো। কাজেই আপতন কোণের মান 90 ডিগ্রির জন্য যদি প্রিজম থেকে আলোক রশ্মি না বেরোয়, তাহলে কোনো আপতন কোণের জন্যই সে আলোক রশ্মি প্রিজম থেকে বেরোবে না। এই শর্ত দুটো দিয়ে অঙ্ক, বিশেষত এই রকম অঙ্ক কিছু কিছু আমি উদাহরণের কথা বলেও দিয়েছি, সেটা পরে দেখে নেবে। এবার আসছি পাতলা প্রিজমের কথা। আমাদের এর পরবর্তী পড়াশোনাগুলোতে পাতলা প্রিজমের বেশ ব্যবহার থাকবে। একটু খেয়াল করো, পাতলা প্রিজম কাদের বলছি না, যাদের এই প্রতিসারক কোণটা 5 ডিগ্রির কম। এখন ভাবো এ ইজিক্যাল টু R1 প্লাস R2, তাহলে এ যদি 5 ডিগ্রি সমান বা কম হয়, তাহলে R1 প্লাস R2 মানটা কি হবে? 2, 3, 1, 0 এর মধ্যে ঘোরাফেরা করবে। তার মানে খুব ছোট মান। সেক্ষেত্রে R1 যদি ছোট হয়, I1ও তো ছোট হবে। তাহলে আমি এই সম্পর্কটাকে তো এইভাবে লিখতেই পারি, যদি I1 আর R1 খুব ক্ষুদ্র হয়, তাহলে মিউ ইজিক্যাল টু I1 R1। আর এখান থেকে তাহলে কি পাচ্ছে একবার খেয়াল করো, I1 ইজিক্যাল টু মিউ R1। অনুরূপে একই কথা এই ক্ষেত্রেও প্রযোজ্য। যদি R1 R2 খুব ছোট হয়, তাহলে I2টাও ছোট হবে আর নিশ্চয়ই। তাহলে এখান থেকে এই সম্পর্কটা পাচ্ছি। এখন চ্যুতিকোণের আমরা যে সম্পর্কটা পাই সেটা কি? D ইজিক্যাল টু I1 প্লাস I2 মাইনাস A। এখন এই I1 আর I2 জায়গায় এই মান দুটো বসিয়ে দিয়েছি। দিয়ে পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণের যে ফর্মুলা সেটা দেখিয়েছি। এইবার এখানে বলা হয়েছে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে কি হবে, কিংবা অন্য যে কোনো কোণে আপতিত হলে কি হবে। আমার মনে হয় অতগুলোর প্রয়োজন নেই। তুমি এই লম্ব আপতনের ক্ষেত্রে তবু একটা করেছি, কারণ যেহেতু কোণটা খুব ছোট তাই আলাদা করে আর বলার প্রয়োজন হয়নি, সেটা এই পর্যন্ত বলেছি। আচ্ছা, এই জায়গা থেকে অঙ্কগুলো সব উদাহরণ এই কটা দেখবে, আর সহজ গাণিতিক 12 আর 16 থেকে 23। এরপর আমি যেটা বলছি সেটা খুব মন দিয়ে শুনবে। এই অঙ্কগুলো করার পাশাপাশি উদাহরণগুলো অবশ্যই দেখবে। এটা হলো বিচ্ছুরণ, অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমাদের একটা কথা বলি, যে এখান থেকে মেন যে 3টে প্রশ্নকে এইচএস এর জন্য নজর দিতে হবে। একটা হলো বিচ্ছুরণ কাকে বলে, 2 কৌণিক বিচ্ছুরণ কাকে বলে, বিচ্ছুরক ক্ষমতা কাকে বলে। না, সাদা আলো প্রিজমের ন্যায় কোনো প্রতিসারক মাধ্যমে আপতিত হলে সেই আলোক রশ্মি গঠনকারী বর্ণসমূহে বিশ্লিষ্ট হয়। অর্থাৎ একটা সাদা আলোয় কোন আলোগুলো থাকে, কোন বর্ণগুলো থাকে, পড়ে ফেলেছ তো, বেনি আসহ কলা। এখানে যেমন ছোট করে লিখেছি ভিবজিওর। বেনি আসহ কলা বেগুনি, যার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, প্রায় 3800 অ্যাংস্ট্রম বা 380 ন্যানোমিটার। লাল, যার তরঙ্গ দৈর্ঘ্য প্রায় 7800 অ্যাংস্ট্রম বা 780 ন্যানোমিটার। এই বেনি আসহ কলা, তার মাঝখানে বাকিগুলো আছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ,
কমলা, লাল। তুমি যেন ভেবো না প্রত্যেকটা বর্ণের জন্য যদি একটা করে তরঙ্গ দৈর্ঘ্য, তা নয়। এই ৭,৮০০ আর ৩,৮০০ এদের মধ্যে সম্ভাব্য যত ধরনের সংখ্যা হতে পারে তত ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের দৃশ্যমান আলো পাওয়া যায়। তাহলে আলোকরশ্মি সাদা হলে সেটা প্রিজমে পড়ার পর এভাবে ভেঙে গেল। কিছু কিছু ভিডিও তৈরি করেছি এক্সপেরিমেন্ট, সেগুলো আমি এই পড়ার ফাঁকে ফাঁকে দেখিয়ে দেবার চেষ্টা করব। তবে আপাতত আগে মূল বিষয়টা দেখো। সাদা আলো অথবা যৌগিক আলো, এই একটা কথা। সাদা অথবা যৌগিক কেন স্যার? আচ্ছা, সাদা আলোকে বিশ্লেষণ করলে আমরা এই 7টা বর্ণ পাবো, এমন তো নয়। আমরা সাদা আলো বলতে কেবলমাত্র সূর্যের সাদা আলো বুঝবো। আরে বাবা, তুমি বাড়িতে টিউবলাইট ব্যবহার করো, সিএফএল ল্যাম্প ব্যবহার করো, বাইরে রাস্তায় গেলে একবার ভেবে দেখো তো, তুমি মার্কারি ল্যাম্প ব্যবহার করো, প্ল্যাটফর্মে কি আলো থাকে, সেখানেও সাদা। কিন্তু তুমি একটা তোমার সাদা কাপড়কে এই সব কটা আলোয় যদি আলাদা আলাদা করে রাখো, তোমার দর্শনের অনুভূতি কি একই রকম হবে? সূর্যের আলোয় তুমি সাদা কাপড়টাকে যেভাবে দেখবে, যে অনুভূতিটা তোমার হবে, সেই একই আলোকে যদি একটা টিউবলাইটের তলায় রাখো কিংবা একটা মার্কারি ল্যাম্প, যেগুলো ওই সাধারণত পেট্রোল পাম্পে দেওয়া থাকে, পেট্রোল পাম্পে একটা উঁচু টাওয়ারের মাথায় লাগানো থাকে সেই ধরনের ল্যাম্প, কিংবা তোমাদের 4 মাথার মোড়ে যদি এরকম একটা উঁচু ল্যাম্প, স্ট্যান্ডের উপর ল্যাম্প লাগানো থাকে, একই কি অনুভূতি হবে? তাই এটা জরুরি নয় যে 7 বর্ণী আলো, সাদা আলোর কথাই আমাকে বলতে হবে, 2-3টে বর্ণ মিশিয়েও সেটা আলো হতে পারে। কাজেই আমরা এটা সাদা অথবা যৌগিক বলবো। কোনো সাদা অথবা যৌগিক বর্ণের আলো প্রিজমের উপর বা প্রিজমের ন্যায় কোনো প্রতিসারক মাধ্যমের ওপর আপতিত হলে গঠনকারী বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হয়ে যাওয়ার ঘটনাকেই বিচ্ছুরণ বলে। খেয়াল করো, প্রিজমে গিয়ে আলোটা পড়েছে, সেই আপতিত আলো তোমার পর্দার উপর দেখো কেমন বর্ণালীটা তৈরি করেছে। বর্ণালীতে নিচের দিকে দেখতে পাচ্ছ বেগুনি বর্ণ, একেবারে উপরের দিকে। কথা একটা বললাম, স্যার প্রিজমের ন্যায় প্রতিসারক মাধ্যম কেন বললেন? আচ্ছা, প্রিজমে এই আলোটা ফেললে এটা 7টা বর্ণে ভেঙে যাবে। আমি কেবলমাত্র 2টো বর্ণকে দেখিয়েছি পেনের বর্ণ দিয়ে, লাল আর বেগুনি বলে। এর মাঝখানে বাকি বর্ণগুলো থাকবে। আচ্ছা, তুমি কখনো খেয়াল করোনি যে তুমি পড়তে বসেছো, জানালা দিয়ে আলো তোমার খাতার উপর পড়েছে, সেই সময় তুমি তোমার একটা প্লাস্টিকের স্কেলকে এভাবে রেখেছো, খাতার উপর ওরকম 7 রঙা দেখো, স্কেলটা দিয়ে আলো পড়ার পর কেমন 7 বর্ণী আলো বিশ্লিষ্ট হয়ে ভেঙে গেছে। সবথেকে বড় বিচ্ছুরণের উদাহরণ প্রকৃতিতে রংধনু, সেটা দেখোনি? আমি আলাদা আলাদা ভিডিও রেখেছি, ইমেজও রেখেছি, সেগুলোতে দেখবে এদের গঠনগুলো ঠিক কেমন। তাহলে আমি সংজ্ঞাটা আর একবার বলছি, বিচ্ছুরণ কাকে বলে? না, সাদা অথবা কোনো যৌগিক আলো প্রিজম বা প্রিজমের ন্যায় কোনো প্রতিসারক মাধ্যমের উপর আপতিত হলে প্রতিসৃত রশ্মি গঠনকারী বর্ণসমূহে বিশ্লিষ্ট হয়ে যাওয়ার ঘটনাকেই বিচ্ছুরণ বলে। অর্থাৎ সাদা আলোটা যে সমস্ত বর্ণ দিয়ে তৈরি, সেই বর্ণে বিভাজিত হওয়ার কারণেই এই ঘটনাটা ঘটে। এখন এই বিচ্ছুরণটা ঘটে কেন? দেখো, আমি প্রথমেই দিয়ে দিয়েছি কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর প্রতিসরাঙ্ক। তুমি কি দেখছো? বেগুনি বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সর্বোচ্চ, আর লাল বর্ণের ক্ষেত্রে সেই প্রতিসরাঙ্কটা সর্বনিম্ন। এবার খেয়াল করো তো, চ্যুতিকোণটাকে আমরা এতদিন ডি দিয়ে লিখেছি, এবার বইয়ের সাথে সামঞ্জস্য রাখবার জন্য ডেল্টা লিখছি। তাহলে এবার ভাবো, ডেল্টার জন্য চ্যুতিকোণটা, অর্থাৎ বেগুনি বর্ণের জন্য চ্যুতিকোণটার আকারটা কি হবে? ডেল্টা ভি ইজিক্যাল টু মিউ ভি মাইনাস 1 এ। আমরা এই সম্পর্কটা একটু আগে পাতলা প্রিজমের জন্য পেয়েছি। তাহলে স্যার এই পরীক্ষাগুলো কি পাতলা প্রিজমের জন্যই করা হবে? সাধারণত তাই। তাহলে বেগুনি বর্ণের জন্য চ্যুতি এটা পেলাম, লাল বর্ণের জন্য এটা, আর এটা হলুদ বর্ণ। হলুদ কেন? না, হলুদকে আমরা মধ্যম বর্ণ বলে থাকি, কাজেই মধ্যম বর্ণের ক্ষেত্রে এটা। এখন তুমি এর থেকে বিচার করো না, এখানে সম্পর্কটা দেখো।
যে কোন মানটা বেশি, মিউ ভি যেহেতু বেশি মিউ আর আর মিউ ওয়াই এর তুলনায়, তাহলে ডেল ভির মানটা স্বাভাবিকভাবে বেশি হবে। এই চ্যুতিকোণগুলোর ডিফারেন্স হওয়ার জন্যেই আলোক রশ্মিগুলো প্রিজম থেকে বেরোবার সময় একে অপর থেকে বিশ্লিষ্ট হয়। শূন্য মাধ্যমে এই কাণ্ডটি ঘটে না। কাচ মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর বেগ বিভিন্ন, কিন্তু শূন্য মাধ্যমে সব কটা বর্ণ একসাথে যায়, এক বেগ নিয়ে যায়, যেটাকে আমরা আলোর বেগ বলে থাকি। সেই জন্য শূন্য মাধ্যমে এই বিশ্লেষণটা ঘটে না। এখন বিষয়টা হলো প্রিজমই কি এই ধরনের গঠনটা তৈরি করে? এখানে একটা বিষয় দেখিয়েছি, দেখো, প্রিজমের উপর আলো ফেললে আমাদের বেনি আসহ কলার এই ধরনের বর্ণের অংশ, যেটাকে আমরা বর্ণালী বলি, সেটা দেখতে পাওয়া উচিত। কিন্তু এটা এত স্পষ্ট দেখা যায় না। আমি তোমাকে ছবি এঁকে বুঝিয়েছি ঠিক কথাই, কিন্তু এতটা স্পষ্ট এখানে দেখা যায় না। তোমাকে পরপর করে আরো বলবো। তার আগে কয়েকটা কথা বলি। বিচ্ছুরক পদার্থ হিসেবে কাদের কাদের আমরা নাম পাই? বরফ, স্বচ্ছ প্লাস্টিক, জল। স্বচ্ছ প্লাস্টিক মানে তোমার স্কেলটার কথা বললাম। আর জল, জলেতে রংধনুটা তৈরি হয়। জলের ফোঁটায় কি করে রংধনুটা তৈরি হয়? না, সূর্যের আলো এসে জলের ফোঁটায় পড়ে, জলের ভেতরে প্রবেশের পর সেটা দুটো বর্ণে ভাঙে। ভাঙার পর যখন জল থেকে বাইরে যেতে যায়, তখন যদি আপতন কোণ, মনে রাখবে এই যে এটা জলের ফোঁটাটাকে আমি গোলাকার ধরেছি, তাহলে এটা হলো তার কেন্দ্র। তো আপতন কোণটা যদি সংকট কোণের থেকে বেশি হয়, জল আর বাতাসের মধ্যে যে সংকট কোণ তার থেকে যদি বেশি হয়, তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিটি জলের ফোঁটা থেকে যখন বেরিয়ে আসে, তখন আমাদের চোখে পড়লে আমরা ওই সাত রঙা ঠিক দেখতে পাই না, কয়েকটা তিনটে চারটে বর্ণই স্পষ্ট বুঝতে পারি, সেই রংধনুটাকে দেখি। এখন বিষয় হলো, এই ঘটনাটা কি সত্যি প্রিজম বর্ণ তৈরি করে নিজে থেকে? সেটা বোঝার জন্য একটা কায়দা করা হলো। কি করা হলো দেখো, আগে প্রথমে প্রিজমের উপর সাদা আলোক রশ্মি ফেলা হলো। যথারীতি সেটা সাত বর্ণে বিশ্লিষ্ট হলো। ওই বিশ্লিষ্ট আলোকে অন্য আর একটা প্রিজমের উপর ফেলা হলো। দেখা গেল সেই প্রিজম থেকে ওই সাতবর্ণী আলো যখন বেরিয়ে পর্দায় পড়লো, তারা মিলেমিশে আবার সাদা আলো তৈরি করেছে। যদি প্রিজম এই বর্ণ তৈরি করতো, তাহলে নিশ্চয়ই উল্টো দিকের প্রিজমটা এই বর্ণগুলোকে আরো বিশ্লিষ্ট করতে পারত। আর একটা মজার পরীক্ষা করা হলো। একটা প্রিজমের উপর সাদা আলো ফেলা হলো, বর্ণপটি তৈরি হলো ঠিক এইরকম। এখন এই পর্দায় বর্ণপটি পড়লো, ঠিক যেখানটা হলুদ পটি, সেই জায়গাটা একটা ছিদ্র করে দেওয়া হলো পর্দায়। তাহলে পর্দার পিছন দিক দিয়ে হলুদ রঙের আলোটা বেরিয়ে আসবে, বাকিগুলো আর বেরোবে না। স্যার, হলুদটা কি করা হলো কেন? আরে তার কোনো কারণ নেই, আমি এটা উদাহরণস্বরূপ নিয়েছি। তুমি হলুদ ছাড়া এই সাত বর্ণের যে কোনো বর্ণকে নিতে পারতে। সেই আলোক রশ্মিটা প্রিজমে ফেলার পর দেখা গেল ওই একবর্ণী আলোক রশ্মিটা প্রিজম থেকে বেরোনোর পর হলুদ হিসাবেই বেরোলো। তার মানে সাদা আলোকে বিভিন্ন বর্ণে ভাঙার ব্যাপারে প্রিজম নিজে থেকে বর্ণ সৃষ্টি করছে না, সাদা আলোতে বর্ণ উপস্থিত। প্রিজমের কাজ কেবল মাত্র প্রতিসারক মাধ্যম হিসাবে বর্ণগুলোকে আলাদা করে দেওয়া। স্যার, এখান থেকে এইচএস এর জন্য কি করতে হবে? কেন, আমি এখনো পর্যন্ত একটা সংজ্ঞা বলেছি, বিচ্ছুরণ কাকে বলে। কতগুলো বিচ্ছুরক পদার্থের নাম যদি বলতে বলে, তাহলে এটা। আর একটা যেটা ক্লাস 7 থেকে পড়ে আসছো, প্রাকৃতিক বিচ্ছুরণের উদাহরণ দাও। রংধনু, কেউ কেউ রামধনু বলে। তোমার যেটাতে সুবিধে হবে ধনু বহন করার, সেইটাই নাম বলবে। এইবার যেটা মুখ্য বিষয় এখানকার, সেটা হলো কৌণিক বিচ্ছুরণ ও বিচ্ছুরক ক্ষমতা। খুব ইম্পর্টেন্ট বিষয়। প্রিজমে একটা আলোক রশ্মি ফেলেছি। প্রিজমে এই আলোক রশ্মি পি কিউ পথে আপতিত হয়েছে। আপতিত হয়ে তার এস পথে, কিউ এস পথে যাওয়ার কথা। আলোক রশ্মি দেখো প্রিজমের ভেতরে বিশ্লিষ্ট হওয়ার পর লাল আলোক রশ্মি সে যাচ্ছে তার স্বাভাবিক পথ থেকে ডেল্টা আর কোণে বিচ্যুত হয়ে। তোমাকে একটা কথা বলে রাখি এই প্রসঙ্গে, প্রিজমটা বসানো আছে হলুদ বর্ণের আলোক রশ্মির জন্য যে ন্যূনতম চ্যুতিকোণ সম্ভব সেই অবস্থানে। অর্থাৎ প্রিজম বসানোর একটা রীতি আছে।
প্রিজমের উপর আপতিত আলোক রশ্মিটা এমনভাবে ফেলা হয়েছে, হলুদ বর্ণের আলোক রশ্মি যেহেতু এটাকে মধ্যম বর্ণ বলা হচ্ছে, তার উপর তার জন্য যদি আমি বিচার করি, অর্থাৎ এদিক বরাবর যদি হলুদ বর্ণের আলোক রশ্মি ফেলি, যে আপতন কোণে হলুদ বর্ণের আলোক রশ্মিটা ফেললে প্রিজমের ন্যূনতম চ্যুতি তৈরি হবে, সেই বর্ণের জন্য রেডি করে, অর্থাৎ সেই বর্ণের জন্য প্রিজমটাকে স্থাপন করে তারপর সাদা আলো ফেলা হয়েছে। তুমি সোজা কথা একটাই জেনে রাখো, হলুদ বর্ণের আলোক রশ্মির ন্যূনতম চ্যুতি কোণে প্রিজমটাকে বসানো হয়েছে, তারপর প্রিজমে সাদা আলো ফেলা হয়েছে। সাদা আলো ফেলার পর সেই বর্ণগুলো বিশ্লিষ্ট হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ লাল আলোটা কম বিশ্লিষ্ট হয়েছে, হলুদ বর্ণটা অর্থাৎ বিচ্যুত হয়েছে তার স্বাভাবিক পজিশন থেকে, হলুদ বর্ণ তার থেকে বেশি, আর বেগুনি বর্ণ সব থেকে বেশি। এখন হয়েছে কি, এদের জন্য চ্যুতির হিসেবটা, চ্যুতিকোণের হিসেবটা এটা, বিচ্যুতিকোণের হিসেবটা। এখন লাল বর্ণ আর হলুদ বেগুনি বর্ণ আর লাল বর্ণ, ডেল্টা ভি আর ডেল্টা আর, এই দুটো কোণের মধ্যে যে পার্থক্য, এটাকে কৌণিক বিচ্ছুরণ বলে। বেশ কিছু কয়েকটা অঙ্কে এর অঙ্কগুলো করতে দেওয়া আছে। তাহলে কৌণিক বিচ্ছুরণ কাকে বলে? এই বেগুনি বর্ণের জন্য যে বিচ্যুতি কোণ এবং লাল বর্ণের জন্য যে বিচ্যুতি কোণ, সেই দুটোর পার্থক্য। এবার একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আসছে, বিচ্ছুরক ক্ষমতা। কাকে বলছি বিচ্ছুরক ক্ষমতা? একবার দেখো, ম্যাথামেটিক্স শেষ কথা বলে। কৌণিক বিচ্ছুরণকে আমরা হলুদ বর্ণের আলোক রশ্মির জন্য যে চ্যুতিকোণ, এ দুটোকে দিয়ে ভাগ করেছি। এই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটাই বলা হচ্ছে বিচ্ছুরক ক্ষমতা। কার? ওই মেটেরিয়ালটার, মানে ওই উপাদানটা, প্রিজমটা যে উপাদান দিয়ে তৈরি, তার বিচ্ছুরক ক্ষমতা। তার মানে একক কোণে যে কৌণিক বিচ্ছুরণ হয় তাকেই বিচ্ছুরক ক্ষমতা বলছে। বইয়েতে সংজ্ঞাটা আছে, দেখে নেবে, এমন কিছু জটিল ব্যাপার নয়। তাহলে বিচ্ছুরক ক্ষমতার যে বিষয়টা আমি এখানে বলছি, একবার গড় বর্ণের জন্য ন্যূনতম চ্যুতির অবস্থানে রাখা কোনো পাতলা প্রিজমের মধ্যে দিয়ে একটি সাদা রশ্মিগুচ্ছ গেলে ওর থেকে নির্গত রশ্মিগুচ্ছের কৌণিক বিচ্ছুরণ এবং হলুদ বর্ণের চ্যুতির অনুপাতকে প্রিজমটির মাধ্যমের বিচ্ছুরক ক্ষমতা বলে। এই বিচ্ছুরক ক্ষমতাটাকে কতভাবে লেখা যায় দেখো, মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ আই মাইনাস 1, এই সম্পর্কটা থেকে এখানে বাঁচতে পারি। এটাকে অনেক সময় এইভাবে লেখা হয়। অঙ্ক করতে গিয়ে দেখবে অনেক সময় বিচ্ছুরক ক্ষমতা বার করতে দিয়েছে, দিয়ে মিউ ভি আর মিউ আর এর সম্পর্ক বলেছে, মানে মানগুলো বলে দিয়েছে, মিউ আই এর মান বলে দেয়নি। তখন এইভাবে বার করে নিতে হয়, মিউ ভি প্লাস মিউ আর বাই 2, যেহেতু হলুদ বর্ণ বেগুনি আর লালের মাঝামাঝি বর্ণ, এইভাবে বার করে নিতে হয়। এবারে আমি একটা অঙ্ক করে দিয়েছি, সেই অঙ্কটাকে দেখা যাক। অঙ্কটায় কি আছে? হ্যাঁ, এখানে আরো একটা কথা, মিউ আই কে গড় চ্যুতিও বলা হয়। আর কৌণিক বিচ্ছুরণ ও গড় চ্যুতি কি কি বিষয়ের উপর নির্ভর করে? প্রিজমের মাধ্যম, অর্থাৎ প্রিজমটা যে উপাদান দিয়ে তৈরি, আর প্রিজমের প্রতিসারক কোণ। তুমি তো দেখলে এই সম্পর্কটা, দেখো না, এ আর এই যে মিউ ভি মিউ আর এর উপর। এবার একটা অঙ্ক বলি, অঙ্কটা দেখো। 4 ডিগ্রি প্রতিসারক কোণ সম্পন্ন কোনো প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো যাচ্ছে। লাল, হলুদ ও নীল আলোয় প্রিজমের মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.613, 1.620 এবং 1.632। কার কার? লাল, হলুদ আর নীল। ক্রমশ বেড়েছে, দেখেছো প্রতিসরাঙ্কগুলো। ওই প্রিজমের কৌণিক বিচ্ছুরণ আর বিচ্ছুরক ক্ষমতা বের করো। দেখো এখানে মানগুলো সব বসিয়েছি পরপর। তাহলে বিচ্ছুরণ, কৌণিক বিচ্ছুরণটা বের করবো কি করে? ডেল ভি মাইনাস ডেল আর, এখানে মান বসিয়ে দিয়েছি, এটা বেরিয়েছে। একই রকম ভাবে বিচ্ছুরক ক্ষমতাটা দেখো। তোমাকে একটা কথা মাথায় বলেছি, মাথায় রেখো, যদি হলুদ বর্ণের জন্য প্রতিসরাঙ্ক দেওয়া না থাকে তাহলে কি করব? তাহলে আমরা এই মিউ ওয়াইটার মান মিউ ভি আর মিউ আর যোগ করে যেটা পাবো, তাকে 2 দিয়ে ভাগ করে এটা পাবো। আচ্ছা, এরপর বলি, এই ধরনের উদাহরণগুলো দেখবে, একটাই উদাহরণ বলেছি, আর অঙ্ক কোনটা কোনটা করবে সেটা বলে দিয়েছি, এর বাইরের বিষয় করার দরকার নেই।
এইবার দেখো তুমি আমাদের যে বইটা ফলো করছি, দত্তপাল গুছাইতি বলো বা সাঁতরা মানে দুয়ারিটাই বলো, সেখানে চ্যুতিহীন বিচ্ছুরণ, বিচ্ছুরণহীন চ্যুতি, এদের আলাদা আলাদা করে বিষয় দেওয়া আছে। আমার ওগুলো পছন্দ নয়, কারণ ওগুলো সিলেবাসের, এইচএসের সিলেবাসের অংশ নয়। ওই জন্য মহাদেব দাস খান বাদ দিয়ে গেছে। আমিও বলবো তোমাদের ওগুলোর বিষয়ে মাথা ঘামাতে হবে না। এবার চলে এসো বর্ণালী। দেখো, আমরা যে বর্ণালীগুলো দেখি, প্রিজমে আলো ফেললে যে বর্ণালীগুলো পাবো, এগুলো অশুদ্ধ বর্ণালী। অশুদ্ধ বর্ণালী কি? এই যে বর্ণগুলো পড়েছে দেখো, এদের সীমারেখাগুলো নির্দিষ্ট করা যাবে না। তুমি এইখান থেকে বলতে পারবে না একটা দাগ দিয়ে যে এখানে হলুদ শেষ হলো, ওখানে অরেঞ্জ শুরু হলো। আমরা প্রিজমে আলো ফেলে যে বর্ণালীগুলো তৈরি করি, বর্ণালী দুই ধরনের, শুদ্ধ বর্ণালী আর অশুদ্ধ বর্ণালী। প্রথমে আমরা যে আলোকরশ্মি ফেলবো, প্রিজমে আলো পড়লে এখানে যে বর্ণপটি তৈরি হবে, সেগুলো সব অশুদ্ধ বর্ণালী। শুদ্ধ বর্ণালী গঠন করা যাবে যেখানে এই বর্ণপটিগুলো একটার পর একটা নির্দিষ্টভাবে পর পর বসে থাকবে, একটা নির্দিষ্ট জায়গা জুড়ে এই যে বর্ণগুলো বসেছে, এই জন্য এটাকে বলছি বর্ণপটি। এই বর্ণপটির সীমারেখাগুলো নির্দিষ্টভাবে বোঝা যাবে যে বর্ণালীতে, সেটাকেই বলছি শুদ্ধ বর্ণালী। এখানে একটা আলোক উৎস আছে, আর এখানে একটা লেন্স সমবায় ব্যবহার করেছি। তোমার মনে হবে স্যার এই ধরনের লেন্স কেন? তোমার তো লেন্সটা পড়া হয়নি, তবু জেনে রাখো। লেন্সের ভিতর দিয়ে আলো গেলে প্রতিবিম্ব গঠনে লেন্সের উপাদানের জন্যে, লেন্সের এই বক্রতার জন্যে প্রতিবিম্ব গঠনে কিছু ত্রুটি আসে। সেই ত্রুটিগুলো মিনিমাইজ করতে হয়, মানে যথাসম্ভব দূর করতে হয় বা কমাতে হয়। সেই জন্যে লেন্স সমবায় ব্যবহার করা হয়, অর্থাৎ একটা উত্তল, একটা এক পৃষ্ঠ সমতল আর এক পৃষ্ঠ অবতল, এই ধরনের লেন্স, একটা উত্তল লেন্স আর একটা সমতল অবতল লেন্স, এই দুটোকে একসাথে মিশিয়ে একটা লেন্স সমবায় তৈরি করা হয়েছে। আর কিছু নয়, উদ্দেশ্য একটাই, লেন্সের প্রতিবিম্ব গঠনজনিত ত্রুটি সেগুলোকে দূর করা। এই ধরনের লেন্স সমবায়ে বিন্দু উৎস থেকে আলোকরশ্মি ফেলা হয়েছে। লেন্স থেকে বেরোনো আলোকরশ্মি সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ হিসাবে প্রিজমের উপর পড়েছে। প্রিজমটা কোন পজিশনে আছে? হলুদ বর্ণের আলোকরশ্মির জন্য যে ন্যূনতম চ্যুতিকোণ হয়, সেটা ওইভাবে রাখা হয়েছে। এখান থেকে বেরোনো আলোকরশ্মিগুলো আবার একটা লেন্স সমবায়ের পড়ার পর প্রতিবিম্বে গিয়ে পড়েছে, এবং সেখানে পর পর একেবারে স্পষ্ট সীমারেখা যুক্ত, এরকম নয়, স্পষ্ট সীমারেখা যুক্ত বর্ণপটি এখানে তৈরি করবে। স্যার এই ছবিগুলো কি এইচএসের জন্য দরকার? না, করতে হবে না, শুধু দুটো কথা জেনে রেখো। আপতিত রশ্মিগুচ্ছকে সমান্তরাল হতে হবে, আর প্রিজমটা থাকবে হলুদ বর্ণের ন্যূনতম চ্যুতির অবস্থানে, এই কথাটা জেনে রেখো। এরপর আমরা বর্ণালী নিয়ে আলোচনা করব। এবার বর্ণালী নিয়ে কিছু কথা বলবো। এখন কথাটা হচ্ছে, আমরা বর্ণালীটা পড়বো কেন? আমাদের দরকার কি বর্ণালীটা পড়ার? একটা কথা ভেবে দেখো, তুমি পৃথিবীতে বসে সূর্যের কি কি উপাদান আছে সেটা আজকে বইয়ে পড়ছো। তুমি বুধ গ্রহে, সেখানকার পৃষ্ঠের টেম্পারেচার শুনলে পড়বে 426 ডিগ্রি সেলসিয়াস, কিংবা শুক্র গ্রহে আছে সালফিউরিক অ্যাসিড। মঙ্গল গ্রহে, সেখানে নাকি লৌহ গঠিত যৌগের বেশি উপস্থিতি। এখন ঘটনা হচ্ছে, আমরা পৃথিবীতে বসে এই বিষয়গুলো নিয়ে বলছি কিভাবে, বা আমরা অনুমান করছি কিভাবে? এটা একটা বিরাট বড় প্রশ্ন। তুমি কি জানো যে পৃথিবীতে হিলিয়াম খুঁজে পাওয়ার আগেই সূর্যে উপাদান হিসাবে হিলিয়াম পাওয়া গেছে? তোমাকে একটা ছোট্ট কথা বলে দিই, যত দিন যাবে, যত নতুন নতুন নক্ষত্র, অন্য সৌর জগতের গ্রহ উপগ্রহ আবিষ্কার হচ্ছে, তাদের উপাদানগুলো আমরা পৃথিবী পৃষ্ঠে বসে বিজ্ঞানীরা বলে দিতে পারছেন যে ওগুলো কি কি উপাদান নির্মিত। এর পিছনে একটাই আছে বিষয়, সেটা হলো বর্ণালী বিশ্লেষণ। আর জানো তো, এটা নিয়ে কিন্তু একটা আলাদা সাবজেক্ট বা একটা বিষয় তৈরি হয়েছে। কিছু কিছু বিজ্ঞানী কেবলমাত্র এই বর্ণালী বিশ্লেষণ নিয়েই পড়াশোনা করে। অর্থাৎ আমরা যে বর্ণালীর কথা পড়েছি,
সেই বর্ণালীগুলোকে বিশ্লেষণ করে তাদের উপাদান সম্পর্কে, তাদের উষ্ণতা সম্পর্কে আমরা তথ্য আহরণ করতে পারি। এখন বর্ণালী নিয়ে কথা বলার আগে তোমাকে কয়েকটা কথা একটু জানিয়ে, আমরা দেখো এই বর্ণালী তৈরি করা পর্যন্ত শুদ্ধ বর্ণালী, অশুদ্ধ বর্ণালী, প্রিজম, বিচ্ছুরণ, এই সব বিষয় পড়তে গিয়ে আমরা কেবল দৃশ্যমান আলোর কথা পড়েছি। তো তোমায় একটা প্রথম কথা মনে রাখতে হবে, সেটা হলো আলো এক তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের জগৎটা হলো বিরাট, বিশাল। আলো সেই অত বড় জগতের মধ্যে একটা ছোট্ট সদস্য। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের জগৎটা তোমাকে একটু ছোট্ট করে বলে রাখি। এখানে আছে প্রথমে রেডিও তরঙ্গ, তারপরে আছে রেডিও তরঙ্গের পর মাইক্রোওয়েভ, তারপরে আছে তাপীয় তরঙ্গ বা ইনফ্রারেড রে, এরপরে আছে খুব সামান্য অংশ জুড়ে দৃশ্যমান আলো, তারপরে অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি এবং মহাজাগতিক রশ্মি। হ্যাঁ, তার আগে গামা রশ্মি আছে। এক্স রশ্মির পর গামা রশ্মি, তারপর মহাজাগতিক রশ্মি। এখন ঘটনা হচ্ছে, স্যার এই সব কটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ দিয়েই কি বর্ণালী তৈরি করা যায়? সব কটা দিয়েই যায়। আমরা কিন্তু দৃষ্টি নিবদ্ধ রাখবো দৃশ্যমান আলোর। আচ্ছা তুমি বলো, আজকে পৃথিবীতে বসে আমরা নিউট্রন নক্ষত্রের কথা বলছি কিংবা ব্ল্যাক হোলের কথা বলছি, ব্ল্যাক হোলের উপস্থিতি আমরা জানছি কি করে? তাদের দেহ থেকে বেরিয়ে আসা তরঙ্গকে শনাক্ত করা সম্ভব হচ্ছে বলেই তো তাই সেখানেও চুলচেরা বিশ্লেষণ ঘটছে। আমাদের পৃথিবীতে কেবল কি নক্ষত্রগুলো থেকে শুধুই দৃশ্যমান আলো আসছে, ক্ষতিকার মহাজাগতিক রশ্মিগুলো আসছে না? সেগুলোর উপস্থিতি আমরা এই বর্ণালী বিশ্লেষণের মাধ্যমেই পেয়ে থাকি। যদিও আমরা নজর রাখবো কেবলমাত্র দৃশ্যমান আলোর তার যে বর্ণালী গঠন সেখানে। বর্ণালীটা পড়তে গিয়ে আমরা পাবো দু ধরনের বর্ণালী, নিঃসরণ বর্ণালী আর শোষণ বর্ণালী। আচ্ছা তোমাকে একটা উদাহরণ দিই। ধরো দুটো ভিখারি, একজন ভিক্ষা করে শহরে আর একজন করে গ্রামে। তো শহরের ভিখারি সারাদিন ভিক্ষার শেষে তার ভিক্ষার ঝুলিটা বাড়ির মেঝেতে উল্টে দিল। একই কাণ্ড ঘটালো গ্রামের ভিখারি। আচ্ছা দুজনেরই ভিক্ষার থলি থেকে কি একই বিষয় বেরোবে? না, তুমি দেখবে যে গ্রামের যে ভিখারি ভিক্ষার শেষে ভিক্ষার উপাদান হিসাবে পেয়েছে চাল, ডাল, কিছু সবজি, কিছু টাকা, অর্থাৎ কোটা কয়েক কয়েন। আর শহরের ভিখারির দেখা যাবে থলি থেকে 1 টাকা 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, খুব ভালো বেশি হলে 100 টাকার নোট ইত্যাদি। তফাৎ কোথায়? আমি কি বলতে চাইলাম, দেখো পরিস্থিতি পাল্টালে দুটো ভিখারির কাছ থেকে পাওয়া উপাদানগুলো আমরা ভিন্ন ভিন্ন পেলাম। আমরা এই যে আলো পাচ্ছি, আলোর উৎস কি? এইসব তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তৈরি করছে কে? আর কেউ নয়, পরমাণু, অণু, পদার্থ, তরল, গ্যাস। এরা যখন শক্তি বর্জন করছে, সেই শক্তি, বর্জিত শক্তি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আকারে আসছে। কোন একটা নির্দিষ্ট পরমাণু সে যখন শক্তি বর্জন করে, নিজের বৈশিষ্ট্য জ্ঞাপক তরঙ্গ বর্জন করে। এই জন্য বললাম শহরের ভিখারি আর গ্রামের ভিখারি, তাদের ভিক্ষা করা উপাদানগুলো ভিন্ন ভিন্ন। এটা তাদের অবস্থানগত কারণে। তেমনি পদার্থ বা পরমাণুগুলোকে ওরকম ভিখারির মতো তুলনা করতে পারি। যে মৌলিক পদার্থটাকে শহরের ভিখারির সাথে তুলনা করব, সে যে তরঙ্গ দৈর্ঘ্যটা উত্তেজিত অবস্থা থেকে বর্জন করবে, অন্য কোনো মৌলিক পদার্থ, ধরে নিলাম সোডিয়াম, সে পারমাণবিক অবস্থায় উত্তেজিত থাকলে সে যে শক্তি বর্জন করবে, দুটো এক নয়। যে যার নিজস্ব বৈশিষ্ট্য জ্ঞাপক শক্তি বর্জন করবে। আবার যখন শোষণ করবে, সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে থেকে যখন শোষণ করবে, ঠিক তার বৈশিষ্ট্য জ্ঞাপক তরঙ্গটাই শোষণ করবে। কি বলতে চাইলাম? দু ভাই তোমরা ধর,
এখন তোমার লোভ আচারের প্রতি, আমের আচার এখন তো হচ্ছে আচারের প্রতি, আর তোমার ভাইয়ের লোভ তিলে ভাজার প্রতি। সামনেই ধরো তোমার বাড়িতে, যদিও করোনার আবহ, বাড়িতে আত্মীয় কেউ আসবে না, যদি ধরে নাও আসছে, তাদের জন্য সমস্ত রান্না বান্না রেডি, রান্নাঘরে সাজানো আছে। এমন সময় দুই ভাই মায়ের নজর এড়িয়ে ঘরে ঢুকে পড়ল। তুমি একটু ভালো মানুষ, তোমার কথা বাদ দিচ্ছি, তোমার ভাইয়ের কথা বলছি। সে গিয়ে চুপি সারে তেলে ভাজাটা নিয়ে বেরিয়ে গেল। আর মায়ের কাছে তো অজানা নয় কে কোনটা বেশি খেতে ভালোবাসে। তো মা তোমাদের অনুপস্থিতি রান্নাঘরে ঢুকে দেখলো তেলে ভাজার পাত্রটি খালি। তাহলে কাকে ধরতে যাবে? সে তো জানে কে নিয়েছে। সে ধরতে যাবে তোমার ভাইকে, তোমাকে পরে ডাকবে যদি আচারের পাত্রটা খালি থাকতো। তো বিষয় হচ্ছে তাই, আমরা কোনটা অনুপস্থিত খাবারের পাত্র সেটা দেখে যেমন কে খেতে পারে সেটা সন্দেহ করে ফেলছি এবং মোটামুটি অনুমানটা নির্ভুল করতে পারছি, তেমনি কোন একটা মৌলিক পদার্থ যখন সে ভাস্বর অবস্থা থেকে, অর্থাৎ উত্তেজিত অবস্থা থেকে গ্রাউন্ড লেভেলে নামবে পরমাণু, সে যেমন নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণকে ত্যাগ করবে, তেমনি সে নিস্তেজ অবস্থা থেকে উত্তেজিত, উত্তেজিত মানে একটা পরমাণুকে বাইরে থেকে শক্তি দেওয়া হচ্ছে বিভিন্ন উপায়ে, তাপ দিয়ে অথবা তড়িৎ প্রবাহ ব্যবহার করে উত্তেজিত করা হচ্ছে, তখন বাইরে থেকে যখন শক্তি সরবরাহ করছে, সে যখন শক্তি নেবে নিজের বৈশিষ্ট্য অনুসারে নেবে। আর এক্ষেত্রে বোরের পরমাণুর মডেল সেটা একটা তোমাকে বুঝিয়ে দেওয়ার পক্ষে আদর্শ একটা জায়গা। যাই হোক, এই জায়গায় দাঁড়িয়ে সবটুকু আমরা এখনই ধরতে পারবো না, তবে তুমি জেনে রাখো ওই বর্ণালী পরমাণু গ্যাসীয় অবস্থায় অথবা বাষ্প অবস্থায়, অণু অথবা তরল কঠিন, এদের ভেতর থেকে যে বিকিরণগুলো বেরিয়ে আসে উত্তেজিত অবস্থায় কিংবা শীতল অবস্থায় তারা যে বর্ণগুলো শোষণ করে, এইগুলো দেখেই আমরা পদার্থ সম্পর্কে একটা বিস্তারিত ধারণা করতে পারি। এবার এসো আমরা ওইগুলোই ধাপে ধাপে পড়তে থাকি। আমরা বিভিন্ন প্রকার বর্ণালীর কথা বলছিলাম। তো বর্ণালী দুই ধরনের, একটা হচ্ছে নিঃসরণ বর্ণালী আর একটা হচ্ছে শোষণ বর্ণালী। নিঃসরণ বর্ণালী আবার তিন প্রকার: অবিচ্ছিন্ন বর্ণালী, রেখা বর্ণালী, পটি বর্ণালী। তোমাদের কথায় বলি, এই ধরো হায়ার সেকেন্ডারির জন্য যখন তৈরি করবে, আমার খাতায় যে কটা তথ্য আছে এই কটা তথ্যই ভালো করে মনে রেখো। খুব বেশি এখান থেকে বিশদে যাওয়ার দরকার নেই, বড় বড় প্রশ্ন করে না। বিগত 5 বছর এখান থেকে সেরকমভাবে কোনো প্রশ্নই আসেনি, তবু শুনে রাখো। অবিচ্ছিন্ন বর্ণালী, যখন কোনো পদার্থ তরল অথবা কঠিন এরা ভাস্বর অবস্থায় থাকবে, মানে অত্যন্ত উত্তপ্ত করা হবে। যেমন ধরো একটা লোহার দণ্ড, এই লোহার দণ্ডটাকে প্রচণ্ড উত্তপ্ত করে একদম শ্বেত তপ্ত করা হলো। অর্থাৎ একটা লোহাকে উত্তপ্ত করলে কি হয়, প্রথমে লাল হয়, তারপর আরও উত্তপ্ত করতে থাকলে একসময় সে সাদা হয়। এই রকম কোনো পদার্থ থেকে যখন আলো বেরিয়ে আসে, তখন আমরা যেটা পাই সেটা হলো অবিচ্ছিন্ন বর্ণালী। অবিচ্ছিন্ন বর্ণালীটা কি, মানে এক টানা আমরা আলোর কোটিগুলো পর পর দেখতে পাবো। আমি এর মাঝে অবিচ্ছিন্ন বর্ণালী বা অন্য যে ধরনের বর্ণালীর ইমেজ, মানে কিছু কিছু ছবি ঢুকিয়ে দেব ভিডিওর মাঝে মাঝে, তোমরা দেখলে বুঝতে পারবে। এখানে আমি দেখেছি উৎস, কোথায় কোথায় কোন ক্ষেত্র থেকে উৎসগুলো আমরা কিভাবে এই অবিচ্ছিন্ন বর্ণালী পেতে পারি। ভাস্বর কঠিন, তরল, উচ্চচাপে ভাস্বর গ্যাস। এরকম উদাহরণ হলো টাংস্টেন ফিলামেন্ট বাতি, সাদা গলিত ধাতু। একটু আগে লোহার কথা বলছিলাম, অবিচ্ছিন্ন বর্ণালীর সেটি একটা উৎস। এখান থেকে মূলত আমরা কি জানতে পারি না, ওই রকম অবিচ্ছিন্ন বর্ণালী বিশ্লেষণ করে আমরা বস্তুর তাপমাত্রা সম্পর্কে জানতে পারি। মাথায় রেখো, অবিচ্ছিন্ন বর্ণালীর প্রয়োগ এটা। এবার চলে আসছি রেখা বর্ণালী। যখন একটা পদার্থের বাষ্প অথবা গ্যাস নিম্ন চাপে অত্যন্ত উচ্চ উষ্ণতায় রাখা হয়,
তখন সেখান থেকে ওই গ্যাস নিজ বৈশিষ্ট্য সূচক তরঙ্গ নিঃসারিত করে। সেটা প্রিজমের মতো প্রতিসারক মাধ্যমের ভিতর দিয়ে গেলে যে বর্ণালী তৈরি করে সেটাকে রেখা বর্ণালী বলে। আদতে এটা বুঝতে গেলে তোমাকে বোরের পরমাণুর মডেলটার দিকে একবার তাকাতে হবে। অনেকের হয়তো পড়া হয়নি, 12-এও আছে এটা, আবার কেউ হয়তো আগে পড়ে এসেছো একটুখানিও ক্লাস 10-এ, সেইটার ধারণা থেকেই বলছি। বোরের পরমাণুর মডেলে সেখানে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস আর বিভিন্ন কক্ষপথে থাকে ইলেকট্রন। এই যে কক্ষপথে ইলেকট্রনগুলো থাকে তাদের শক্তি ভিন্ন ভিন্ন। যদি কোনো একটা ইলেকট্রন কোনোভাবে বাইরের উৎস থেকে শক্তি সংগ্রহ করার পর সে, এগুলো হচ্ছে নিম্নতর শক্তির উৎস, আর পরবর্তী যত কক্ষগুলো যাবে তত উচ্চতর শক্তির উৎস। নিম্নতর শক্তির উৎস থেকে শক্তি শোষণ করার পর বাইরের কোনো উৎস থেকে সে শক্তি সংগ্রহ করলো, করার পর পরমাণুর মধ্যে ইলেকট্রন যখন উচ্চতর শক্তির কক্ষপথে যাবে, একটা কথা, শক্তির পার্থক্য এই দুটো কক্ষপথের সেটা নির্দিষ্ট। এখন পরমাণু বাইরের উৎস থেকে ততটাই শক্তি নেবে তার যতটা প্রয়োজন, অর্থাৎ পরমাণুর মধ্যে ইলেকট্রন 1 নম্বর কক্ষপথ থেকে যদি 2 নম্বর কক্ষপথে উঠে যেতে চায়, কিংবা 1 থেকে যদি 3 নম্বর কক্ষপথে যেতে চায়, এই দুটো কক্ষপথের শক্তির যা পার্থক্য তার সমান পরিমাণ শক্তি সে গ্রহণ করে উত্তেজিত অবস্থায় যাবে। এখন উত্তেজিত অবস্থা থেকে যখন সে আবার স্বাভাবিক অবস্থায় ফেরত আসতে চাইবে, তখন সেই কক্ষ থেকে ইলেকট্রন পুনরায় আবার আগের কক্ষে নিয়ে আসবে। কেমন বললাম? মনে করো পরমাণুকে তুমি শক্তি দিলে, তাহলে পরমাণু সেই শক্তিটা নেওয়ার পর পরমাণুর কোনো ইলেকট্রন, সে 1 থেকে 3-এই হোক বা 1 থেকে 4-এই হোক বা 2 থেকে 3-এই হোক, ধরে নাও 2 থেকে 3-এ গেছে, এই 2 থেকে 3-এ যাওয়ার পর পরমাণুটার অবস্থাটাকে বলা হবে উত্তেজিত অবস্থা। এবার 3 থেকে 2-এ যখন আবার উত্তেজিত অবস্থা থেকে নেমে চলে আসবে তার স্বাভাবিক অবস্থায়, তখন এই 2 কক্ষপথের যা শক্তির পার্থক্য, সেই পার্থক্য অনুসারে শক্তি বিকিরণ করবে। এখন এই শক্তিটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এখন তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে সেটা যদি দৃশ্যমান আলো হয়, তাহলে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ হিসাবে আসবে, এবং সেটা ওই পরমাণুর জন্যেই নির্দিষ্ট। কোনটা নির্দিষ্ট? এই তরঙ্গ দৈর্ঘ্যটা নির্দিষ্ট। কার? এটা যদি ধরে নাও, কথায় বলছি, ধরে নাও একটা মৌল যেটা কিনা এ, তাহলে এ মৌলের জন্য ওই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য 3 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে ইলেকট্রনের অবতরণের জন্যেই বেরিয়ে আসবে। আবার যখন ইলেকট্রন 2 থেকে 3-এ উঠতে চাইবে, তাহলে যে শক্তিটা উত্তেজিত অবস্থা থেকে পরমাণুটা স্বাভাবিক অবস্থায় আসতে গিয়ে ত্যাগ করেছিল, ঠিক সেই শক্তিটাই সে গ্রহণ করবে। অর্থাৎ গ্রহণ করবার সময়ও যে শক্তি, আবার ত্যাগ করবার সময়ও সেই শক্তি। পরমাণু থেকে পরমাণুতে এই গ্রহণ করা বা ত্যাগ করা শক্তির পরিমাণটা ভিন্ন ভিন্ন, ফলে তরঙ্গ দৈর্ঘ্যটাও ভিন্ন ভিন্ন হবে। এই রেখা নিঃসরণ বর্ণালী আমি একটা ইমেজও সঙ্গে দিয়ে দিচ্ছি, কেমন তুমি দেখতে পাবে। আর এর ধারণাটা তোমার সম্পূর্ণ হবে যখন তুমি পরমাণুর গঠনটা পড়বে, সেখানে যে এই ধরো একটা টিউব আছে, আমি এখানে দেখিয়েছি। টিউবটার ভেতরে তুমি একটা নিম্ন চাপে গ্যাস রেখেছো অথবা বাষ্প রেখেছো কোনো পদার্থের। এবার তাকে উত্তেজিত করলে, বাইরে থেকে তড়িৎ প্রবাহ চালিয়ে যদি তাকে উত্তেজিত করো, সে উত্তেজিত অবস্থা থেকে যখন শীতল অবস্থায় আসবে তখন সে আলোক বিকিরণ করবে। সেই আলো প্রিজমে ফেললে আমরা যে বর্ণালী তৈরি হবে, বর্ণালীতে আমরা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি পাবো। যেমন ধরো, দেখো এখানে দেখানো হয়েছে, এখানে হাইড্রোজেনের রেখা বর্ণালী দেখানো হয়েছে। আমরা দেখবো এই প্রেক্ষাপটে এরকম দাগ। আচ্ছা, তোমার মনে হবে স্যার ওই রকম বিভিন্ন বর্ণের দাগগুলো কার? আসলে এই যে ছিদ্রটা দেখছো, এই যে বক্সের গায়ে যে ছিদ্রটা, এই ছিদ্রটারই প্রতিবিম্ব আমরা দেখব বর্ণালীতে। আমি পরে দেখাচ্ছি সেগুলো কিরকম দেখতে হয় এর মাঝখানেই। এখানে বিভিন্ন ধরনের মৌলের বর্ণালী দেখানো হয়েছে, একটু দেখে রাখো। এই রেখা বর্ণালীর আমার উপকারে কি লাগবে? রেখা নিঃসরণ বর্ণালী না মৌলিক পদার্থ শনাক্তকরণে আমরা যদি বর্ণালী গঠন করতে পারি, এবং সেখান থেকে যদি আমরা ওই
তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে চিনতে পারি, তাহলেই তো মৌলগুলোকে জানতে পারবো যে কোন মৌল কি ধরনের পদার্থ, মানে কোন মৌলিক পদার্থ কি ধরনের তরঙ্গ দৈর্ঘ্য নিঃসরণ করতে পারে। সেটা আমরা যদি জেনে ফেলতে পারি তাহলে মৌলিক পদার্থকে চিনতে পারবো। তাহলে রেখা নিঃসরণ বর্ণালীর প্রয়োগ কি? মৌলিক পদার্থ শনাক্তকরণে আর পরমাণুর গঠন জানতে। স্যার এখান থেকে এই যে রেখা বর্ণালী কিভাবে তৈরি হচ্ছে এটা কি বলার প্রয়োজন আছে? না, এটা এখানে বলার প্রয়োজন নেই। রেখা বর্ণালী পদার্থ কোন অবস্থায় তৈরি করে আর এর প্রয়োগ কোথায়, এর দুটোর বাইরে আর তোমায় কিছু পড়তে হবে না। স্যার বোরের পরমাণু মডেল, আরে এটা তোমাকে বোঝানোর জন্য বলেছি, এর বাইরে তোমার কিছু দরকার নেই। এরপর চলে আসি পটি বর্ণালী। পটি বর্ণালীটা কি? যদি আমরা উৎসকে গ্যাসীয় পদার্থ আণবিক অবস্থায় থাকে, আগেরটা কিন্তু গ্যাসটা বা বাষ্পটা পারমাণবিক অবস্থায় ছিল, তার উষ্ণতা ছিল যথেষ্ট বেশি। এবার যদি আণবিক অবস্থায় রেখে গ্যাসকে বা বাষ্পকে আণবিক অবস্থায় রেখে যদি উদ্দীপিত করা যায়, মানে উত্তেজিত করা যায় বাইরে থেকে শক্তি দিয়ে, তাহলে আমরা এই ধরনের পটি বর্ণালী পাবো। ধরে নাও কোনো একটা মৌলকে আমি এই গ্যাসীয় অবস্থায় রেখে তাকে উত্তপ্ত করেছি, তা থেকে যে আলোটা পেয়েছি, বর্ণালীটা পেয়েছি, সেই বর্ণালীটা এরকম দেখা যাবে। বর্ণালীর একটা অংশের প্রথম দিকটা বেশ উজ্জ্বল, তারপর ক্রমশ সেটা হালকা হয়ে এসেছে। এটাকে যদি গভীরভাবে লক্ষ্য করা যায়, পর্যবেক্ষণ করা যায়, এখানে দেখবো ঘন ঘন অনেকগুলো উজ্জ্বল সবুজ দাগ একসাথে আছে, তারপর এদিকটা ক্রমশ হালকা হয়ে এসেছে। প্রকৃত বর্ণালীতে এ ধরনের বিষয়টাই দেখবে। এরকম পদার্থ উৎস কি না ক্যালসিয়াম বেরিয়াম ঘটিত লবণের মজ্জা সহ কার্বন বাতি। আচ্ছা, এই ধরনের পটি বর্ণালীর প্রয়োগ কোথায়? অণুর শক্তি স্তর জানা যায়, পদার্থের অণুর বিন্যাস জানা যায়। তার মানে পটি বর্ণালীর প্রয়োগটা কবিতে একই সাথে পটি বর্ণালী, রেখা শোষণ বর্ণালী দেখানো হয়েছে, লক্ষ্য করো। বর্ণালী, শোষণ বর্ণালীটা কি না, ধরো আমি একটা যেটা বলতে চাইছি যে কোনো, তোমাকে সোজা কথা বলি, ধরো একটা ল্যাম্প বা বাল্ব, ফিলামেন্টটা উজ্জ্বল হয়ে জ্বলছে, ছোটবেলায় হয়তো করেছো বা দেখেওছো। এখন সেই ল্যাম্পটা যদি মোটা একটা সবুজ পলিথিন দিয়ে মুড়ে দিই, তাহলে ল্যাম্পটা থেকে যে আলোটা বেরোবে সেটা কীরকম দেখবো? সবুজ দেখবো তো। তার মানে সূর্যের বর্ণালী হোক বা কোনো উৎস হোক, গলিত ধাতু হোক, সেখান থেকে যে আলোকরশ্মিগুলো বেরিয়ে আসে সেখানে 7টা বর্ণই প্রায় থাকে। এখন সেই উৎস থেকে আসা আলো যদি কোনো কঠিন বা তরলের ভেতর দিয়ে যায়, তাহলে দেখব সেই কঠিন বা তরল নিজ নিজ বৈশিষ্ট্য প্রকাশকারী বর্ণকে শোষণ করে। অর্থাৎ একটা সবুজ কাচের ভেতর দিয়ে যদি সূর্যের সাদা রং আলো পাঠানো হয়, তাহলে দেখা যায় সূর্য সবুজ ছাড়া বাকি বর্ণ কটাকে শোষণ করে। তাহলে সবুজ বর্ণটাকে সে তার ভেতর দিয়ে যেতে দেয়। তো এই রকম কিছু পদার্থ আছে যাদের ভেতর দিয়ে এই আলোকরশ্মিগুলো বেরিয়ে আসার পর যে বর্ণালী তৈরি করে তাকে বলছি আমরা শোষণ বর্ণালী। আমি এখানে বলছি অবিচ্ছিন্ন শোষণ বর্ণালী। শোষণ বর্ণালীকেও আমরা 3 ভাগে ভাগ করছি: অবিচ্ছিন্ন শোষণ বর্ণালী, পটি শোষণ বর্ণালী আর রেখা শোষণ বর্ণালী। অবিচ্ছিন্ন শোষণ বর্ণালীর প্রয়োগ কোথায় না রাসায়নিক যৌগের বিশ্লেষণ সম্ভব। অনেক সময় হয় কি, রক্তে কার্বন মনোক্সাইডের পরিমাণ বেশি আছে কিনা এটা জানার জন্যও আমরা শোষণ বর্ণালীর সুবিধাটা নিই। এরপর আছে পটি শোষণ বর্ণালী। ধরো নাও কোনো একটা পদার্থকে আমরা আণবিক অবস্থায় রেখেছি, সে গ্যাসীয় বা বাষ্প অবস্থায় আছে। যে উৎস থেকে আলো এসে পড়ছে, অর্থাৎ এখানে একটা ছবি রেখেছে, একটা উৎস থেকে আলো এসে এই একটা আধারে ওই গ্যাসটাকে রেখে দিয়েছে। উৎস থেকে আসা আলো ওই গ্যাসের উপর পড়ছে। এই গ্যাসের উষ্ণতা কি না উৎসের যা উষ্ণতা তার থেকে কম। আর একবার বলছি, উৎসের যা উষ্ণতা তার থেকে কম। এরকম গ্যাসে যদি আলো পড়ে আর সেই আলোতে সম্ভাব্য সমস্ত বর্ণ কটা আছে, সাদা আলো এসে পড়ছে। সাদা আলো মানে বেনিয়া সহ কলা সবকটা বর্ণ, সবকটা তরঙ্গ দৈর্ঘ্য এসে পড়ছে। দেখা যাবে এই গ্যাসটা থেকে বেরিয়ে আসা আলো, অর্থাৎ অপেক্ষাকৃত শীতল গ্যাস থেকে বেরিয়ে আসা আলোর মধ্যে গ্যাস নিজে উত্তপ্ত থাকলে, ভাস্বর অবস্থায় থাকলে, কথাটা মনে থাকবে তো, গ্যাসটা যদি আণবিক অবস্থায় নিজে উত্তপ্ত অবস্থায় থাকতো, তাহলে যে যে বর্ণগুলো বের করতো, এখানে আকাশী আর
আমি অরেঞ্জটাকে দেখিয়েছি যে এই গ্যাসটা নিজে উত্তপ্ত অবস্থায় থাকলে আকাশি আর অরেঞ্জ বের করত। এখন গ্যাসটাকে শীতল অবস্থায় এই পাত্রে রেখেছি, একটা উৎস থেকে সাদা আলো ওই পাত্রের উপর ফেলছি, কাঁচপাত্র, যার ভেতর দিয়ে ওই সাদা আলো যাবার সময় সাদা আলোতে বেনিয়া সহ কলা সব কটা বর্ণ আছে, তাহলে দেখা যাবে গ্যাসটা উত্তেজিত অবস্থায় যে যে বর্ণ কটা নিঃসারণ ঘটাতো শীতল অবস্থায় ঠিক সেই সেই জায়গায় বর্ণগুলো শোষণ করবে, আর সেই জায়গায় কালো পটি দেখা যাবে। আর যেগুলো শোষণ করবে না সেগুলো গ্যাসের ভেতর দিয়ে অনায়াসে বেরিয়ে আসবে, সেখানে এগুলো বর্ণালী তৈরি করবে। এই দ্বিপরমাণু বা বহু পরমাণু গ্যাস, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি, এরা শীতল অবস্থায় এই শোষণ বর্ণালী তৈরি করে। আচ্ছা, এদের প্রয়োগ কোথায়? পদার্থের অণুগুলির বৈশিষ্ট্যকে প্রকাশ করে। এবার আসছে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো রেখা শোষণ বর্ণালী। তুমি আগেই দেখে ফেলেছো যে রেখা নিঃসরণ বর্ণালী একটা পরমাণুকে উত্তপ্ত করলে সে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি ত্যাগ করে। এখন ভাবো তো, পরমাণুটাকে বা গ্যাসীয় অবস্থায় রেখে অপেক্ষাকৃত শীতল করে, ধরো না এই পাত্রটাতেই এক পরমাণুকে একটা গ্যাস রাখা হয়েছে অপেক্ষাকৃত শীতল অবস্থায়। অপেক্ষাকৃত শীতল মানে উৎসের তুলনায় শীতল। এখন উৎসটা সাতবর্ণীয় আলো তৈরি করছে, সেই সাতবর্ণীয় আলো যদি ওই এক পরমাণু গ্যাসের উপর পড়ে, তাহলে গ্যাসটা কি করবে না, সে ভাস্বর অবস্থায় উত্তেজিত অবস্থায় থাকলে যে বর্ণটা সে নিঃসারণ করত, শীতল অবস্থায় থাকাকালীন সাতবর্ণীয় আলো পড়লে ওই সাতবর্ণীয় আলোর মধ্যে সেই পার্টিকুলার তরঙ্গ দৈর্ঘ্যটাকে শোষণ করবে, বাকিগুলোকে যেতে দেবে। এখানে লক্ষ্য করো একই সাথে নিরবিচ্ছিন্ন বর্ণালী, রেখা শোষণ বর্ণালী এবং রেখা এই নিঃসরণ আলোগুলো প্রিজমের মধ্যে দিয়ে বর্ণালী গঠন করলে আমরা বর্ণালীতে কি দেখব? গ্যাস নিজে উত্তেজিত অবস্থায় যে তরঙ্গটা ত্যাগ করতো সেই তরঙ্গটা শোষণ করেছে। তাহলে ওই তরঙ্গ দৈর্ঘ্যটাকে যদি শনাক্ত করতে পারি, তাহলে এখানেকার গ্যাসটাকে শনাক্ত করতে পারবো। রেখা শোষণ বর্ণালীর ব্যাপারটা সেরকম। নিম্নচাপে আলোক উৎসের উষ্ণতা অপেক্ষা কম উষ্ণতায় রাখা এক পরমাণু গ্যাস শোষণ বর্ণালী তৈরি করে। আর এর সব থেকে বড় উদাহরণ কি? সৌর বর্ণালী। আর এই রেখা শোষণ বর্ণালী কি করে না, রেখা নিঃসরণ বর্ণালীও যা করে শোষণ বর্ণালীও তাই করে, পারমাণবিক বৈশিষ্ট্যকে প্রকাশ করে। এরপর আমার আজকের পড়ানোর শেষ অংশ, রেখা শোষণ বর্ণালীর প্রয়োগ, ফ্রনহোফার রেখা বা ফ্রাউনহোফার রেখা। কেউ ফ্রনহোফার বলে, কেউ ফ্রাউনহোফার রেখা বলে। এখান থেকে দুটো প্রশ্ন করবে, ফ্রাউনহোফার রেখা কাকে বলে আর ফ্রাউনহোফার রেখার গুরুত্বটা কি, আর সেই সাথে আর একটা প্রশ্ন, টেলুরিক রেখা কি। এখন ঘটনা হচ্ছে, যদি আমরা সৌর বর্ণালীকে লক্ষ্য করি, দেখব সৌর বর্ণালী, তোমাকে ইমেজেও দেব, পড়ার ফাঁকে ফাঁকে ভিডিওতে দেখবে যে সেই সৌর বর্ণালীর মাঝে অসংখ্য কালো কালো দাগ। তাহলে ওই কালো কালো দাগগুলো কিসের জন্য? তবে দেখো একবার ব্যাপারটা, সূর্যের এই কেন্দ্রস্থলে উষ্ণতা প্রায় 15 গুণিতক 10⁶, তার মানে এতটা উচ্চ উষ্ণতা ভেতরে। আর বাইরে আছে অপেক্ষাকৃত কম উষ্ণতার একটা স্তর। এই কম উষ্ণতাযুক্ত একটা যে স্তরটা আছে, যেটাকে আমরা দৃশ্যমান অংশ আলোকমণ্ডল বলে থাকি, আর ভুল বললাম, যেটাকে বর্ণমণ্ডল বলি, সূর্যের আলোকময় দৃশ্যমান অংশকে আলোকমণ্ডল বলে। আর উচ্চ চাপে বিভিন্ন গ্যাস দিয়ে এটা তো তৈরি, গ্যাসগুলির এই স্তরটা কি হয়, টেম্পারেচার কম আর ভেতরে টেম্পারেচার অত্যন্ত বেশি। এই অতি উচ্চ উষ্ণতায় থাকার জন্য এখানকার পদার্থরা সম্ভাব্য সব ধরনের তরঙ্গগুলোকে উৎপন্ন করার পর তারা এই স্তরটা ভেদ করে বেরিয়ে আসে। এখন এই স্তরটায় অপেক্ষাকৃত নিম্ন উষ্ণতার পদার্থগুলো থাকে। তারা কি করে, ওই সম্ভাব্য সব ধরনের তরঙ্গ দৈর্ঘ্য যারা বেরিয়ে আসছে তাদের মধ্যে থেকে নিজ নিজ বৈশিষ্ট্য জ্ঞাপক তরঙ্গগুলোকে শোষণ করে নেয়। তারপর যে আলোটা পৃথিবীতে এসে পৌঁছায়, সেই আলোতে আমরা যদি লক্ষ্য করি, দেখব কতগুলো নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য অনুপস্থিত। আর সেগুলো দেখলেই, তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে চিনতে পারলেই
আমরা অনায়াসে বলে দিতে পারি কোন কোন মৌলগুলো সূর্যতে প্রণালীতে ABCD দিয়ে চিহ্নিত রেখাগুলি হলো ফ্রনহোফার সূর্যের রেখা। মৌলগুলোকে শনাক্ত করা সম্ভব হয়েছে। আর এখানেই ফ্রনহোফার রেখার গুরুত্ব। ফ্রনহোফার ওই বিজ্ঞানী, তিনি এই বিষয়টাকে আবিষ্কার করেছিলেন বলা চলে। আবার টেলুরিক রেখা কি? টেলুরিক রেখা হচ্ছে এই সূর্য থেকে আসা আলো যখন পৃথিবীর আবহমণ্ডল অতিক্রম করে পৃথিবীতে পৌঁছায়, পৃথিবীর বিভিন্ন গ্যাসে উপস্থিত জলীয় বাষ্প, মূলত ধূলিকণাও হতে পারে, আবার গ্যাসও হতে পারে, সে কি করে সূর্যের আলোকরশ্মির যে বিভিন্ন বর্ণগুলো আছে তার মধ্যে কিছু কিছুকে শোষণ করে। ফলে সৌরবর্ণালীতে অবাঞ্ছিত আরো কিছু দাগ দেখতে পাওয়া যায়, কালো কালো দাগ। এগুলোকে বলে টেলুরিক রেখা। যদি আমাদের সমস্ত টেলিস্কোপগুলো, যারা এই সূর্য থেকে আসা আলো সংগ্রহ করছে, তারা যদি পৃথিবীর আবহমণ্ডল ছাড়িয়ে অবস্থান করে, মানে ধরে নাও কৃত্রিম উপগ্রহে অবস্থান করছে, কিংবা পৃথিবীর খুব উঁচু জায়গা যেখানে দূষণ টুষণ নেই সেই জায়গায় অবস্থান করছে, তাহলে সৌরবর্ণালীর যে মানে সূর্যালোকের যে বর্ণালীটা পাবে আর পৃথিবীর আবহমণ্ডলে ভেতরে অবস্থানকালে যে বর্ণালীটা পাবে, দুটো কিন্তু এক নয়। অর্থাৎ পৃথিবীর আবহমণ্ডল যেখানে জলীয় বাষ্প আছে তার ভেতর দিয়ে সূর্যের আলো আসার সময় সেখানে বাড়তি কিছু রেখা, মানে তরঙ্গ শোষিত হয়, তার জন্য তৈরি হয় টেলুরিক রেখা। তোমরা এই তিনটে অংশ এখান থেকে করবে, খুব বেশি জোর দেবে না, যেটুকু বললাম তার বাইরে যাবেও না।